23শে জুন 1757, পলাশীর প্রান্তর। একদিকে 50,000 সৈন্যের বিশাল বাহিনী, অন্যদিকে মাত্র 3,000 সৈন্যের ছোট একটি দল। লজিক বলে এই যুদ্ধে জিততে বড়জোর 1 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু সেই যুদ্ধে 50,000 সৈন্যের সেনাপতি তার সৈন্যদেরকে অর্ডার দিলেন, যুদ্ধ করো না, দাঁড়িয়ে থাকো। ইতিহাসের পাতায় এটাকে আমরা পলাশীর যুদ্ধ বলি, কিন্তু ধ্রুব সত্য হলো সেদিন পলাশীতে কোনো যুদ্ধই হয়নি। যেটা হয়েছিল সেটা হলো বিশ্বের ইতিহাসের অন্যতম বড় বিশ্বাসঘাতকতা। এই একটি ঘটনা পাল্টে দিয়েছিল পুরো দক্ষিণ এশিয়ার ভাগ্য। একটি বাণিজ্যিক কোম্পানি রাতারাতি পরিণত হলো শাসকে। কিন্তু প্রশ্ন হলো, কেন? সিরাজউদ্দৌলা কি আসলেই একজন নিষ্ঠুর শাসক ছিলেন, নাকি তিনি ছিলেন এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার? আর কেনই বা নিজের দেশের মানুষরা তাকে বিদেশিদের হাতে তুলে দিল? আজকের ভিডিওতে চলুন ইতিহাসের সেই কালো অধ্যায়টি ডিকোড করা যাক। 1756 সাল। সিরাজ যখন ক্ষমতায় আসেন তখন বাংলা আজকের মতো ছিল না। বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত। সে সময় পুরো বিশ্বের জিডিপির প্রায় 12% আসত শুধু এই বাংলা থেকে। ইউরোপের বড় বড় শহর লন্ডনের চেয়েও মুর্শিদাবাদ ছিল অনেক বেশি ধনী এবং সমৃদ্ধ, আর এই ধন সম্পদই বাংলার জন্য কাল হয়ে দাঁড়ালো। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার 23 বছর বয়সী নাতি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা মসনদে বসেন, কিন্তু সিংহাসন ছিল কাঁটায় ভরা। বিষয়টি বুঝতে হলে আমাদের যেতে হবে 1756 সালের এপ্রিল মাসে। নবাব আলীবর্দী খান মারা গেলেন। তার কোনো ছেলে ছিল না, ছিল 3 মেয়ে। তিনি তার ছোট মেয়ের ছেলে 23 বছর বয়সী সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকারী বা নবাব ঘোষণা করেন। সমস্যাটি ঠিক এখান থেকেই শুরু হয়। ঘসেটি বেগম আলীবর্দী খানের বড় মেয়ে। তিনি আশা করেছিলেন তার পালক পুত্র শওকত জং নবাব হবেন, কিন্তু সিরাজ নবাব হওয়ায় তিনি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হন। তিনি নিজের মতিঝিল প্রাসাদে বসে ষড়যন্ত্র শুরু করলেন। তার 2 নম্বর শত্রু ছিল শওকত জং। তিনি ছিলেন পূর্ণিয়ার শাসনকর্তা এবং সিরাজের কাজিন। তিনি নিজেকে নবাব দাবি করলেন। সবচেয়ে বড় যে কালপ্রিট ছিল তিনি হচ্ছেন মীর জাফর আলী খান, আলীবর্দী খানের প্রধান সেনাপতি এবং বৈবাহিক আত্মীয়। তিনি বয়সে প্রবীণ এবং অভিজ্ঞ ছিলেন, তাই এক তরুণ ছেলের হুকুম মানতে তার ইগোতে লেগে যেত। সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসার পর প্রথমেই বুঝতে পারেন তার ঘরের ভেতরে শত্রু রয়েছে। তিনি ঘসেটি বেগমকে তাই নজরবন্দি করেন এবং শওকত জংকে যুদ্ধে পরাজিত করে হত্যা করেন। ঘরের শত্রু তো কোমল, কিন্তু বাইরের শত্রু তখন কেবল ডালপালা মিলছে। অনেকে বলেন সিরাজ খুব বদরাগী ছিলেন, তাই ব্রিটিশদের আক্রমণ করেছিলেন, তবে এটি একটি ভুল ধারণা। ব্রিটিশদের সাথে সিরাজের বিরোধের মূল কারণ ছিল টাকা এবং সার্বভৌমত্ব। আসুন সহজ করে বলি। 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশদের একটি বিশেষ সুবিধা দিয়েছিলেন, যার নাম হচ্ছে দস্তক। এর মানে হলো কোম্পানি তাদের মালামাল কোনো শুল্ক বা ট্যাক্স ছাড়াই আনা নেওয়া করতে পারবে। কিন্তু শর্ত ছিল এই বিশেষ সুবিধা শুধু কোম্পানির সরকারি বাণিজ্যের জন্য, ব্রিটিশ কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। ব্রিটিশ কর্মচারীরা তাদের ব্যক্তিগত লবণ, সুপারি বা তামাক ব্যবসার জন্য এই দস্তক ব্যবহার করত। এমনকি তারা দেশীয় বণিকদের কাছে টাকার বিনিময়ে এই দস্তক বিক্রি করত। ফলাফল, দেশীয় বণিকরা ট্যাক্স দিত, তাই তাদের পণ্যের দাম বেশি পড়ত, আর ব্রিটিশরা ট্যাক্স ফাঁকি দিয়ে কম দামে পণ্য বেচত। এতে বাংলার অর্থনীতি ধ্বংস হচ্ছিল এবং সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল। সিরাজউদ্দৌলা বললেন, ব্যবসা করতে হলে দেশের আইন মেনে ট্যাক্স দিয়ে ব্যবসা করো। ব্রিটিশরা উদ্ধত্ত দেখিয়ে সেটা প্রত্যাখ্যান করে। ঠিক এই সময়ে ইউরোপে শুরু হয় 7 ইয়ার্স ওয়ার। এটি ছিল সেই সময়ের বিশ্বযুদ্ধ। একদিকে ব্রিটেন এবং অন্যদিকে ফ্রান্স। এর প্রভাব পড়ল বাংলায়। ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতায় দুর্গ বানাতে শুরু করলো। সিরাজ ভাবলেন, আমার দেশে বসে তোমরা যুদ্ধ করবে, এটা হতে পারে না। তিনি দুর্গ ভাঙার নির্দেশ দিলেন। ফ্রেঞ্চরা শুনল, কিন্তু ব্রিটিশরা কোনো পাত্তাই দিল না। এর জবাবে 1756 সালের জুন মাসে সিরাজ কলকাতা আক্রমণ করেন এবং ফোর্ট উইলিয়াম দখল করেন। ব্রিটিশ গভর্নর ড্রেক পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এখানেই আসে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়, ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্রিটিশ কর্মচারী জন জেফানিয়া হলওয়েল দাবি করেন, সিরাজ 146 জন ব্রিটিশ বন্দীকে 18 ফুট বাই 14 ফুটের একটি ছোট ঘরে আটকে রাখেন, যার ফলে গরমে ও শ্বাসকষ্টে 123 জন মারা যায়।
কিন্তু আধুনিক ঐতিহাসিক এবং বিজ্ঞান বলে ওইটুকু ঘরে 146 জন মানুষকে ঢোকানো গাণিতিকভাবেই অসম্ভব। অনেক ঐতিহাসিক মনে করেন সংখ্যাটি ছিল বড়জোর 60 থেকে 70 জন এবং মৃতের সংখ্যাও কম ছিল। কিন্তু রবার্ট ক্লাইভ এই ঘটনাকে অতি রঞ্জিত করে লন্ডনে প্রচার করলেন যাতে যুদ্ধের জন্য সেনা পাঠানো হয়। এটি ছিল একটি প্রোপাগান্ডা। কলকাতা পুনরুদ্ধারের জন্য মাদ্রাজ থেকে এলেন রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন। ক্লাইভ এসেই বুঝলেন সিরাজের সৈন্য সংখ্যা অনেক বেশি, সামনাসামনি যুদ্ধ করে তাকে হারানো কঠিন। তাই তিনি শুরু করলেন প্যালেস রেভলিউশন বা রাজপ্রাসাদ ষড়যন্ত্র। তিনি হাত মেলালেন জগৎ শেঠের সাথে। জগৎ শেঠ ছিলেন সেই সময়ের সেন্ট্রাল ব্যাংক। তার বার্ষিক লেনদেন ছিল ব্রিটিশ ব্যাংকের চেয়েও বেশি। সিরাজ একবার জগৎ শেঠকে সবার সামনে অপমান করেছিলেন। জগৎ শেঠ টাকা ঢাললেন সিরাজকে সরানোর জন্য। তৈরি হলো ষড়যন্ত্রকারী দল মীর জাফর, রায়দুর্লভ, উমিচাঁদ এবং জগৎ শেঠ। এই ষড়যন্ত্রের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো উমিচাঁদ। সে বলল, আমাকে 30 লাখ টাকা না দিলে আমি সিরাজকে সবকিছু বলে দেব। ক্লাইভ তাকে ধোঁকা দেওয়ার জন্য দুটি চুক্তিপত্র বানালেন। একটি লাল কাগজ যেখানে উমিচাঁদকে টাকা দেওয়ার কথা লেখা ছিল এবং আরেকটি ছিল সাদা কাগজ যেখানে উমিচাঁদের কোনো নামই লেখা ছিল না। ক্লাইভ শুধু সিরাজের সাথেই নয়, নিজের দলের লোকদের সাথেও প্রতারণা করেছিলেন। 23 জুন 1757 ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগান। সিরাজের বাহিনী 50,000 সৈন্য, 53টি কামান এবং ক্লাইভের বাহিনী 3,000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল। সকাল 8টায় যুদ্ধ শুরু হলো। সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন এবং মোহনলাল প্রচণ্ড আক্রমণ করলেন। তাদের সাথে ছিল একদল ফরাসি গোলন্দাজ বাহিনী। ব্রিটিশরা কোণঠাসা হয়ে আমবাগানে আশ্রয় নিল। দুপুর 3টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি শুরু হয়। ব্রিটিশরা তাদের বারুদ ত্রিপল দিয়ে ঢেকে ফেলল, কিন্তু সিরাজের সৈন্যরা ছিল অসতর্ক। তাদের সব বারুদ ভিজে গেল। বৃষ্টি থামলে ব্রিটিশরা গুলি চালানো শুরু করলো। মীর মদন ভাবলেন ব্রিটিশদের বারুদও ভিজে গেছে, তাই তিনি চার্জ করলেন। কিন্তু ব্রিটিশদের কামানের গোলায় মীর মদন শহীদ হলেন। মীর মদনের মৃত্যুতে সিরাজ ভেঙে পড়েন। তিনি মীর জাফরকে ডেকে পাঠালেন এবং সিরাজ তার নিজের পাগড়ি খুলে মীর জাফরের পায়ের কাছে রেখে বললেন, আজ বাংলার মান সম্মান আপনার হাতে। মীর জাফর কুরআন হাতে রেখে ওয়াদা করলেন তিনি যুদ্ধ করবেন, কিন্তু সিরাজকে উপদেশ দিলেন, আজ সন্ধ্যা হয়ে গেছে, এখন যুদ্ধ থামিয়ে সৈন্যদের ক্যাম্পে ফেরত পাঠান। কাল সকালে আমরা দেখব। সিরাজ সরল বিশ্বাসে যুদ্ধবিরতির নির্দেশ দিলেন। সেই সিরাজের সৈন্যরা পিছু ফিরল। মীর জাফর ব্রিটিশদের ইশারা দিলেন, ক্লাইভ পেছন থেকে আক্রমণ করলেন। বিশৃঙ্খল অবস্থায় কোনো যুদ্ধ ছাড়াই সিরাজের বিশাল বাহিনী হেরে গেল ইংরেজদের সামনে। আর মীর জাফর তিনি তার বিশাল সৈন্যদল নিয়ে পুতুলের মতো তামাশা দেখলেন। পলাশীতে ব্রিটিশরা জেতেনি, জিতেছিল বিশ্বাসঘাতকতা। কিন্তু এর ফলাফল কি হলো? মীর জাফর নবাব হলেন ঠিকই, কিন্তু তিনি হলেন পুতুল নবাব। ক্লাইভ এবং কোম্পানি বাংলা থেকে শত শত জাহাজ ভর্তি সোনারূপা লন্ডনে পাচার করতে থাকল। ঐতিহাসিকরা বলেন ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাকা এসেছিল বাংলার এই লুটপাট থেকে। এর ফলে 1770 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। বাংলার 1/3 মানুষ না খেয়ে মারা গেল, কিন্তু ব্রিটিশরা তাদের ট্যাক্স নেওয়া বন্ধ করেনি। সিরাজউদ্দৌলা হয়তো ভুল ছিল, তিনি হয়তো খুব অভিজ্ঞ ছিলেন না, কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমিক একজন মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের আসল উদ্দেশ্য। আজকের দিনে দাঁড়িয়ে এই ইতিহাস থেকে আমরা কি শিখি? যখনই ঘরের মানুষ শত্রুর সাথে হাত মেলায়, তখন পতন নিশ্চিত। পলাশী আমাদের শেখায় বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। মীর জাফর আজ বিশ্বাসঘাতকতার সমার্থক শব্দে পরিণত হয়েছেন। কেউ নিজের ছেলের নাম মীর জাফর রাখে না, কিন্তু সেই ইতিহাস আজও আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার রক্ষা করা অর্জন করার চেয়ে কঠিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, আর ইতিহাসের এমন কোনো চ্যাপ্টার নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।